কাজে সেই 10% হিন্দুও যদি তাদের সুরক্ষা দিয়ে বাংলাদেশ না রাখতে পারে এই বর্তমান বিশ্বে, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। ব্রিটিশরা সুচতুরভাবে এই দুটো ভারতবর্ষের এই দুটো হাতকে কেটে দিয়েছে। একটা জিনিস খুব লক্ষণীয় যে সন্ত্রাসটা এমন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে যে শুধুমাত্র বিরোধী দল নয়, শাসক দল পর্যন্ত এফেক্টেড হচ্ছে। সারা দেশ জুড়েই একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে, অসহিষ্ণু ব্যবহার মানুষের তৈরি হয়েছে, অর্থাৎ শান্তির বাতাবরণটা ভীষণভাবে ভায়োলেটেড হচ্ছে। প্রথমত হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়, এটা পরিষ্কার বুঝতে হবে। সংবিধানে কোনো জাতীয় ভাষা নেই, ওটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা বলা যেতে পারে। সেটা কোনো দেশের রাজ্যের অর্থনৈতিক সামাজিক পরিবেশের জন্য ভালো নয়। কেন্দ্রীয় সরকারকে কড়া হাতে দমন করতে হবে, বিএসএফ কে অ্যাক্টিভ হতে হবে, তবেই এটা সম্ভব। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন পডকাস্ট উইথ পায়েল। আজ পডকাস্টের এই প্রথম পর্বে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মহানন্দা কাঞ্জিলালকে। মহানন্দাদিকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তিনি রাজনৈতিক বিশ্লেষকের পাশাপাশি একটি কলেজের অধ্যক্ষ। মহানন্দাদি, আপনাকে স্বাগত। প্রথমেই চলে আসি সম্প্রতি যে খবর এখন জাতীয় ও রাজ্য মিডিয়ায় জায়গা করে নিয়েছে তা নিয়ে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, আর অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলায় ইস্কনের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রসঙ্গে। প্রতিবাদে মুখর সে দেশের সংখ্যালঘুরা। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এরই মধ্যে বাংলাদেশে ইস্কনের শাখা নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম একটা ঘটনা জানিয়ে আন্তর্জাতিক মহলও বাংলাদেশের নিন্দায় সরব। কিন্তু তারপরেও কেন বন্ধ হচ্ছে না সেখানে বসবাসকারী হিন্দুদের ওপর অত্যাচার? এরকম চলতে থাকলে সেখানকার সংখ্যালঘুদের ভবিষ্যৎই বা কি? এ বিষয়ে যদি মহানন্দাদি কিছু বলেন। শুভ সন্ধ্যা সবাইকে। সত্যি বাংলাদেশের যে ঘটনা ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, সেটাতে ভারতবাসী হিসেবে এবং অবশ্যই হিন্দু হিসেবে আমরা সবাই চিন্তিত। এখানে প্রথমেই রবীন্দ্রনাথের একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে। উনি বলেছিলেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অর্থাৎ সমগ্র পৃথিবীতে এখন অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুর থেকে এই ধর্ম, ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় বিভেদ, এই জিনিসগুলো বড় হয়ে উঠছে এবং বিভেদের কারণ হয়ে উঠছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাজ্য শুধু নয়, প্রতিবেশী রাষ্ট্র শুধু নয়, প্রথমত পশ্চিমবঙ্গের সঙ্গে তার একটা অন্যান্য ব্যাপারেও আত্মিক যোগাযোগ। আমাদের দেশের কবির লেখা গান হচ্ছে তাদের জাতীয় সঙ্গীত এবং ভাষা বাংলা। কাজেই সেই জন্যই আমাদের সঙ্গে বাংলাদেশের একটা অন্য রকম সম্পর্ক। যদি আমি আন্তর্জাতিক ক্ষেত্র, বাণিজ্য সম্পর্ক এগুলো বাদও দিই, তাছাড়াও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই রাজ্যটি, এই রাষ্ট্রটি আগে ভারতবর্ষের সঙ্গে ছিল এবং ধর্মের ভিত্তিতেই কিন্তু ভাগ হয়েছিল, যেটা একেবারেই কাম্য ছিল না। কিন্তু আমরা সবাই জানি ইতিহাস থেকে যে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং পাঞ্জাব এবং বাংলাকে যেভাবে ভাগ করা হয়েছিল তার ফল কিন্তু এখনো পর্যন্ত আমরা ভুগে চলেছি। কাজে যখন বাংলাদেশ অস্থির হয়ে পড়ে তখন দু দেশের জন্যই সেটা একটা চিন্তার ব্যাপার। আর বাংলাদেশ কিন্তু একটা ক্ষুদ্র দেশ, কাজে অনেক ব্যাপারে তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত, ভারতবর্ষের উপরে তাদের অর্থনীতি নির্ভরশীল, সব থেকে বড় কথা। কাজে ভারতের সঙ্গে তারা যদি একটা বৈরী সম্পর্ক তৈরি করে, সেটা সোশ্যাল, পলিটিক্যাল সব দিক থেকেই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক। এবং যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের যে পার্সেন্টেজ সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা যে খুব বিশাল তা তো নয়। 91% মুসলমান, ওখানে মাত্র 7.9% হিন্দু, 10%-ও কম। কাজে সেই 10% হিন্দুও যদি তাদের সুরক্ষা দিয়ে বাংলাদেশ না রাখতে পারে এই বর্তমান বিশ্বে, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। কাজে
ভারতকে একটা স্ট্রং স্ট্যান্ড নিতে হবে, যে তাদের একটা কড়া বার্তা দেওয়ার, যেটা অলরেডি ভারত সরকার শুরু করেছে। এবং বাণিজ্যিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি তারা বাংলাদেশকে এইভাবে একটা বৈরী সম্পর্ক তৈরি করে। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর থেকে নানা আন্দোলনে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে। কাজেই শেখ হাসিনা এবং তার বাবা এরা সবাই বঙ্গবন্ধু ছিল, মানে শেখ হাসিনার বাবা। কাজে সেখানে আজকে এই রকম একটা ঘটনা, এটা তো সত্যি চিন্তার ব্যাপার। এবং বাংলাদেশ গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে তারা কি চায়। তারা কি ধর্মীয় হানাহানি চায়, না দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে? বাংলাদেশ খুব অর্থনৈতিকভাবে উন্নত দেশ নয়। কাজেই এত ইস্যু থাকতে তাদেরও দারিদ্র, উন্নয়ন প্রয়োজন, তা না করে শুধুমাত্র সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার, এটা বর্তমান বিশ্বে আমার মনে হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যে এখন তাদের রাষ্ট্রের দায়ভার রয়েছে এমন একজনের হাতে, তিনি একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, তিনি নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস। তাকে কিন্তু সবাই যখন তিনি নোবেল পান, ভারতবর্ষের মানুষ তাকে খুব ভালোভাবে তার প্রশংসা করেছেন বা অ্যাকসেপ্ট করেছেন। এই রকম একজন মানুষ কি করে এই বিভেদের রাজনীতির মধ্যে ঢুকে গেলেন, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। ইমিডিয়েটলি বাংলাদেশকে চিন্তা করতে হবে, উদার মনোভাব দিয়ে চিন্তা করতে হবে, নিজের দেশের মানুষের জন্য তাদের কথা ভেবে কিন্তু এই চিন্তাটা করতে হবে। একদমই একদমই। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য বর্তমানে কেমন? মানে আমি বলতে চাইছি যে রাজ্যে একের পর এক দুর্নীতি, সেই সঙ্গে সন্দেশখালী, আরজি করের মতো ঘটনার পরেও কিভাবে মানুষ শাসক দলকে ভোটে জেতাচ্ছেন? চলতি বছরের লোকসভা নির্বাচন এবং সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রকৃষ্ট উদাহরণের এর পেছনে কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? দেখো, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পটচিত্র, তাতে কয়েকটা জিনিস খুব পরিষ্কার। প্রথমত, বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন অত্যন্ত দক্ষ এবং কৌশল রাজনীতিবিদ। আমি এই কারণে কথাটা বলছি যে তিনি খুব ভালোভাবে জানেন যে ভোটটা কি করে পেতে হয়, এবং সেই ভোটটা পাওয়ার জন্য যে যে কৌশল, রাজনৈতিক কৌশলের প্রয়োজন হয়, সেটা কিন্তু তিনি অত্যন্ত ভালোভাবে জানেন। এবারে কয়েকটা অ্যাডভান্টেজ আছে তৃণমূল কংগ্রেসের, এবং অ্যাডভান্টেজ তারা নিতে পেরেছে। তার প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে পশ্চিমবঙ্গে 35% মুসলমান ভোট, এবং এই মুসলমান ভোট হওয়ার ফলে কেন্দ্রে যে দল রয়েছে বিজেপি, তাদের কিন্তু এই 35% মানুষ ভোট দেয় না। আমি ধরে নিচ্ছি তার মধ্যে যদি কিছু ব্যতিক্রমও থাকে সেটা খুব কম শতাংশ, কিন্তু মেজরিটি মুসলিম ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস পায় নিঃশর্তে। এটা প্রথম কারণ। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি এই 3টে টার্মে কিছুই কাজ করেনি, কিছুই উন্নয়ন করেনি? নিশ্চয়ই করেছে, অবশ্যই করেছে, কিন্তু তাদের কতগুলো রাজনৈতিক কৌশল ভীষণভাবে ক্লিক করে গেছে, যেটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা হচ্ছে। যেমন হচ্ছে অনুদানমূলক প্রকল্প, এবং তার মধ্যে কয়েকটি অনুদানমূলক প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয়, এবং আমি বিশেষ করে সব জায়গাতেই যেটা বলি সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এবং এই কন্যাশ্রী প্রকল্প কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই প্রথম চালু করেছে তা কিন্তু নয়, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারেও ছিল। বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের জিনিস আগেও ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে, মানে আপনি বলছেন যেটা মমতার আগে কেন্দ্র সরকার শুরু করেছিল? অনেক আগে থেকেই কিন্তু এগুলো রয়েছে, নানাভাবে রয়েছে, অর্থাৎ মেয়েদের শিক্ষার উৎসাহ দান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে তিনি কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটাকে ভীষণভাবে পপুলার করেছেন, এবং যার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি সমাদৃত হয়েছেন। কিন্তু প্রশ্নটা সেটা নয়। কন্যাশ্রী প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটাতে স্কুলে মেয়েদের আসাটা অনেক বেড়ে গেছে, বা কলেজে ভর্তি হওয়াটা বেড়েছে, কিন্তু এটাই শেষ কথা নয়। তাছাড়াও নানা ধরনের জনকল্যাণমূলক প্রকল্প তিনি চালু করেছেন। তার মধ্যে রূপশ্রী আছে, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী,
এবং সর্বোপরি যেটা, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা যখন প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী 2021-এর বিধানসভা নির্বাচনের আগে চালু করেন, তখন কিন্তু কেন্দ্রীয় স্তরে এবং সারা দেশে এটাকে খুব ভালোভাবে নেওয়া হয়নি এবং অনুদান নানাভাবে রেউড়ি পলিটিক্স বলা হতো ইত্যাদি। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে সমস্ত রাজ্য তারা কিন্তু এই মডেলটা ফলো করছে, যেটা বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই একটা রাজ্যের অর্থনীতি এবং সমাজনীতি সব কিছুর জন্য খুব একটা ভালো বার্তা দেয় না। লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চয়ই কিছু মহিলাদের জন্য প্রয়োজন, তাদের হাতে টাকা এলে তারা খরচা করে এবং সংসারের জন্য খরচা করে, ছেলে মেয়ের পুষ্টি শিক্ষার জন্য খরচা করে। কিন্তু যেটা বলা হয় যে এটা মেয়েদের এম্পাওয়ারমেন্ট দিচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। এম্পাওয়ারমেন্ট মানে কিন্তু অনুদানের টাকা নিয়ে খরচা করা নয়। এম্পাওয়ার্ড একটা মহিলা তখনই হয় যখন তার ডিসিশন মেকিং ক্ষমতাটা জন্মায়। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া প্রত্যেকটি মেয়ে কি সংসারের সব ডিসিশনের অধিকারী হয়ে গেছে? না, হয়নি, এবং আমাদের সোশ্যাল স্ট্রাকচারে সেটা সম্ভব নয়। কাজে সে যখন নিজের পায়ে দাঁড়াবে এবং অর্জন করবে, তার যোগ্যতা, চাকরি বাকরি যে কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, একমাত্র তখনই কিন্তু এম্পাওয়ারমেন্ট আসে। এবারে লক্ষ্মীর ভাণ্ডার কি তাহলে প্রয়োজন নয়? নিশ্চয়ই প্রয়োজন। কাদের জন্য প্রয়োজন? যারা অত্যন্ত ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ যাদের সত্যি অর্থনৈতিক প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দেওয়া হচ্ছে ইরেসপেক্টিভ অফ এনি ওয়েমেন, এবং যারা যারা মধ্যবিত্ত তারাও পাচ্ছেন, নিম্নবিত্ত তারাও পাচ্ছেন, এবং শুধুমাত্র বলা হয়েছে চাকরি করছে তারা পাবে না, কিন্তু সেই চাকরির ডেফিনেশনটাও স্পেসিফাই করে বলা নেই। কাজেই বেশিরভাগ মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, মহিলাদের হাতে টাকা এলে তারা সংসারের জন্য এটা ঠিকভাবে খরচা করেন, এটা ঠিক কথাই। খুব কম মহিলা আছে যারা ওয়েস্ট করেন টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার দেবার জন্য সরকারের কাছে কি যথেষ্ট টাকা রয়েছে? আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতি দেখলে কিন্তু আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গ কিন্তু একটি ঋণগ্রস্ত রাজ্য, এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতেও ভারতবর্ষে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু প্রথম সারিতে নয়, মাঝামাঝি জায়গায়। কাজে মহারাষ্ট্র যখন লক্ষ্মীর ভাণ্ডারের মতো লড়কি বেহেন যোজনা দেয়, তখন তার সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তুলনা করা যায় না। তার কারণ মহারাষ্ট্র আমাদের দেশের একটা ডেভেলপ স্টেট, উন্নত রাজ্য, তার পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় আমাদের থেকে অনেক বেশি। বা তামিলনাড়ুতে জয়ললিতা যে মডেল তৈরি করেছিল, সেখানে তো লক্ষ্মীর ভাণ্ডার শুধু না, ভোটের আগে ঘরে ঘরে টিভি, গ্যাস সব দিত। কিন্তু তারা সেই তামিলনাড়ুই হোক বা মহারাষ্ট্র, এরা হচ্ছে কিন্তু ইকোনমিক্যালি ডেভেলপড। কাজে পশ্চিমবঙ্গ যখন এতটা উদারভাবে দিচ্ছে, ঠিক আছে, সেটা মেয়েদের হাতে টাকা দেওয়া দরকার, কিন্তু রাজ্যের ভাণ্ডারটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং সর্বোপরি আমি যে কথাটা বলবো, যে রাজস্ব খাতে খরচা অনেক বেড়ে যাচ্ছে, মূলধনী খাতে খরচা কমে যাচ্ছে। মূলধনী খাতে খরচা মানে কি? যেটা পরিকাঠামো তৈরি করে। অর্থাৎ আমি একটা মেয়েকে স্কুলে পাঠাবার জন্য টাকা দিচ্ছি, কিন্তু সেই স্কুলের ছাদটা ঠিক মতো আছে তো, সেই স্কুলের বেঞ্চগুলো ঠিক আছে তো, সেই স্কুলে মাস্টার মশাই আছে তো, আমরা এগুলো কিন্তু গুরুত্ব দিচ্ছি না। আজকেই একটা সকালবেলা একটা টিভি চ্যানেলে দেখছিলাম, কোনো একটা টিভি চ্যানেল দেখাচ্ছিল যে একটা গ্রামে একটা স্কুলে এই ঠান্ডা পড়ে যাচ্ছে, তার মধ্যে কোনো জালনায় কোনো শিক নেই, কোনো পাল্লা নেই, বাচ্চাদের বেঞ্চ নেই, তারা মাটিতে বসে ক্লাস করছে। আজকের খবর বলছি, প্রত্যন্ত গ্রামে। অর্থাৎ এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। স্কুলে স্কুলে, কলেজে কলেজে পরিকাঠামোর ভয়ঙ্কর অভাব। আমি নিজে যে কলেজের অধ্যক্ষ, সেই কলেজে অফিসে একটাও ফুল টাইম স্টাফ নেই, সরকার থেকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ ক্যাজুয়াল স্টাফ দিয়ে স্কুল চলছে, যেমন ওই সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্যের অনেক কাজ চলছে। অর্থাৎ এগুলো হচ্ছে পরিকাঠামো উন্নয়নের একটা বড় ভূমিকা নেয় এগুলো। কাজে এইগুলো খাতে খরচা
হারার কম থাকে, সেক্ষেত্রে তাদের তো একটা ট্রেড অফ করতে হয়। অর্থনীতির ভাষায় আমরা বলি ট্রেড অফ, অর্থাৎ হয় তুমি এটাতে খরচা করো, নয় আরেকটায় খরচা করো। তাহলে আমি অনুদান নিশ্চয়ই দেব, কিন্তু কাদের দেব? যাদের প্রয়োজন, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার একদমই। সেকশন, অত্যন্ত গরিব, তাদের দেওয়া উচিত। কিন্তু সবাইকে যদি আমি এক করে দিই, তার মানে আমার উদ্দেশ্যটা কিন্তু অন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ অবশ্যই যেটা ভোট কুশলীরা বারবার বলছেন, যে এটা ভোট ভোট ব্যাংক। ক্যাচিং এর একটা উপায় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি তোমাকে একটা অনুদান দিচ্ছি, তার মানে তুমি দাতা গ্রহীতার সম্পর্ক তার মধ্যে চলে আসছে, কাজেই তুমি বদলে বাবা ভোট আমাকে দাও। ভোটটা দাও। কাজে এই একদম জিনিসটা একদম। কিন্তু একটা অসুবিধে তৈরি করছে রাজ্য সরকারের জন্য, এবং দীর্ঘমেয়াদে কিন্তু অর্থনীতিতে এটা, স্বল্প মেয়াদিতে হয়তো এফেক্ট মনে করবে। হচ্ছে একটা সুফল পাচ্ছি, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু একটা প্রচন্ড চাপ সৃষ্টি হবে, যেটা ট্যাকল করার মতো অবস্থায় কি রাজ্য সরকার থাকবে, যেখানে শিল্পায়ন সেইভাবে আসছে না, ছোট শিল্প ক্ষুদ্র শিল্প আছে, কিন্তু শুধু ক্ষুদ্র শিল্প দিয়ে একটা অর্থনীতি এগোতে পারে না। বৃহৎ শিল্পর খরা চলছে পশ্চিমবঙ্গে বহুদিন ধরে। একদমই। তরুণ ভোটার এবং শহুরে ভোটারদের ভোটিং প্রবণতায় কোনো পার্থক্য কি দেখা যাচ্ছে? মানে অনেক সময় ধরুন টিভি বা মোবাইলে যেসব, সোশ্যাল মিডিয়ায় যেসব দেখা যাচ্ছে, যে তরুণ বা সোশ্যালদের মধ্যে এই রাজ্য সরকারের এই প্রকল্প, মানে মহিলাদেরকে তো ক্যাপচার করে নিয়েছে ভোট ব্যাংকের জন্য, আপনি বলছেন সংখ্যালঘুদেরও অনেকটা বিষয়টায় মানে ভোট ব্যাংকে কাজে লাগানো হচ্ছে, কিন্তু এখন প্রশ্ন আসছে এই তরুণ তরুণ আর যুবক যারা, তারা কি তৃণমূলের মানে ভোটারের ক্ষেত্রে, মানে তাদের ভোটটা কি তৃণমূলের কাজে লাগছে? উৎসাহী হ্যাঁ, তারা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদিও সংখ্যাটা বলতে পারবো না কতজন তরুণ ভোট দিচ্ছে, কিন্তু এটা একটা খুব দরকারি কথা। অর্থাৎ যেখানে ভারতবর্ষ এবং আমাদের রাজ্যে বেকারত্ব একটা সাংঘাতিক জায়গায় চলে গেছে, সেখানে এই যে বেকার যুবক বা যুবতী, এদের কোনো চাকরি নেই, এবং বেশ কিছুদিন ধরে এই শিক্ষা দুর্নীতি ইত্যাদির জন্য আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে পর্যন্ত রিক্রুটমেন্ট ঠিক মতো হচ্ছে না। এবং তার ফলে একদমই। এই যে যুব সমাজ, এদের তো প্রচুর এনার্জি, এদের তো কাজ প্রয়োজন, এদের যেহেতু কাজ তারা ঠিক মতো পাচ্ছে না, তাদের টেন্ডেন্সি হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে যাওয়া। এবং তুমি লক্ষ্য করে দেখবে যে এই যে মব একটা অসন্তোষ, আনরেস্ট যেটাকে বলা হয়, মব আনরেস্ট, সেখানে তুমি দেখবে একটা সামান্য ঘটনা হলো, সেখানে হঠাৎ করে দেখবে 100টা ছেলে জড়ো হয়ে গেল, একটা হসপিটালে যেরকম আমরা আরজি একজন করের মারা ক্ষেত্রেও গেছে। দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম মব আনরেস্ট বলা হয় এটাকে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলো, সেখানে সঙ্গে সঙ্গে 100টা লোক জড়ো হয়ে গেল, এবং তুমি দেখবে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু অল্প বয়সী ছেলেরা। তাহলে এই ছেলেগুলো কোথা থেকে আসে? আমার এটা সবসময় মনে হয়, একটা ছোট কোনো ঘটনা ঘটলো, 100টা 200টা ছেলে চলে এলো, এসে ঝাঁপিয়ে পড়লো। অর্থাৎ এদের তো কিছু কাজ নেই, এদের কিছু করার নেই। ন্যাচারালি এরা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে আসে, এবং রাজনৈতিক দলেরাও কিন্তু এদের বিভিন্নভাবে কাজে লাগায়। এবং যার ফলে সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে, রাজনীতিটা অর্থ রোজগারের একটা উপায় হয়ে গেছে। অর্থাৎ আমি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকি, তাহলে আমার 2 পয়সা রোজগার হবে। কাজে এই তরুণ প্রজন্মকে যে কাজ করানো, এরা আনপ্রোডাক্টিভ ইউথ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা সোশিওলজিক্যালি ইকোনমিক্যালি চিন্তার ব্যাপার। একদমই। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে বর্তমানে প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি, কিন্তু প্রধান বিরোধী দলের নিজেদের মধ্যেই মতানৈক্য রয়েছে, এটা আমরা অনেকবার দেখেছি। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেই আবহে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে প্রধান বিরোধী দল বিজেপির কি কি কৌশল নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখো, পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে সংখ্যার নিরিখে যদিও বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এসেছে বটে, কিন্তু আন্দোলন করা বা যথার্থ গণতান্ত্রিক উপায়ে একটা আন্দোলনের মাধ্যমে যে বিরোধী দলকে প্রতিষ্ঠা করা, সেই রকম ভাবে কিন্তু আমরা বিজেপিকে দেখতে পাচ্ছি না। কারণ ইস্যু কিন্তু কম হয়নি এর মধ্যে। নারদা সারদা আমি যদি ছেড়েই দিই, এছাড়াও সন্দেশখালী, আরজি কর, এরকম বহু ইস্যু, এবং নানা ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, প্রমাণিত নয় যদি, কিন্তু সেগুলোকে সামনে রেখে যে যথার্থ আন্দোলন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করে দেখিয়ে দিয়েছিলেন, তিনি 34 বছরে সিপিআইএম কে যে সরিয়েছিলেন, সেটা কিসের জন্য? তখন তো তিনি কয়েকটা মানুষকে নিয়ে একটা দল করেছিলেন।
তখন তো সেই জনসমর্থন তার ছিল না, কিন্তু তিনি তো কেন্দ্রেরও মানে একটা হয় না, মানে কেন্দ্রের যে পার্লামেন্টে, হ্যাঁ এক সময় পার্লামেন্টে তিনি সিঙ্গেল মেম্বার ছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু সেখানে তিনি যে প্রতিবাদ করা এবং আন্দোলন যেটাকে বলে, যেটা উনি দেখিয়েছিলেন বিরোধী নেত্রী হিসেবে, আমরা বর্তমানে বিজেপির কাছ থেকে কিন্তু সেটা পাচ্ছি না। তার প্রথম একটা কারণ হচ্ছে এই বিজেপি পার্টির বেশিরভাগ এখন যারা সামনে রয়েছেন ফোর ফ্রন্টে, কয়েকজন বাদ দিলে তারা তো তৃণমূল থেকেই গেছে। কাজে মানুষ তাদের বিশ্বাস করতে পারছেন না বা ভরসা করতে পারছেন না, সেটা তো অনেক ব্যাপার আছে, কিন্তু সেই আন্দোলনটা যেটা বিরোধীদের করা উচিত গণতন্ত্রে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না সেইভাবে। একদমই। আচ্ছা ম্যাম, এই একটা সময় বাংলা শিল্প কৃষিতে এগিয়ে ছিল। ইতিহাস বলছে যে দ্বারকানাথ ঠাকুর তৎকালীন সময় একজন বিশিষ্ট বাঙালি শিল্পপতি ছিলেন। কৃষি প্রধান রাজ্য হিসাবে ওপরের সারিতে ছিল বাংলা, কিন্তু গত কয়েক দশকে ঠিক কি কি কারণে কৃষি শিল্পে বাংলার অবস্থা এভাবে নেমে এসেছে বলে আপনি মনে করেন? খুব দরকারি প্রশ্ন এটা। দেখো, আমি কয়েকটা কথা বলবো যখন এই কথাটা তুমি তুললে। সেটা হচ্ছে যে প্রথমত ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় থেকে এবং তার আগে থেকেও বাংলা কিন্তু বাণিজ্যে একটা জায়গা ছিল। আমরা চাঁদ সওদাগরের কথাও তো জানি, অর্থাৎ বহু যুগ আগে থেকেই কিন্তু বাংলায় বাণিজ্যের একটা প্রবণতা ছিল, এবং বাণিজ্যে বসতে লক্ষ্মী, এটা কিন্তু বাঙালিরা বিশ্বাস করত। আমরা যদিও এখন বলি যে ব্যবসা মানেই হচ্ছে ওই গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবি, কিন্তু এটা ঠিক কথা নয়। হিস্টোরিক্যালি কিন্তু বাঙালিরাও বাণিজ্যেও কিন্তু যথেষ্ট পারদর্শী ছিল। এবং আমি তোমাকে কয়েকটা কথা বলবো যে 1781 থেকে 1785 কলকাতায় প্রথম জাহাজ নির্মাণ কারখানা হয় ভারতবর্ষের মধ্যে। 1817 থেকে 1818 প্রথম বাষ্পচালিত তাঁত শিল্প এই বাংলায়। 1855 প্রথম চটকল এই বাংলায়। 1890 বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কুলটিতে প্রথম তৈরি হয়, সেটাই পরে টাটারা গ্রহণ করে। কাগজ শিল্প 1870 প্রথম কাগজ শিল্প ভারতবর্ষে এই বাংলাতে। খনিজ শিল্প 1854 দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন, বেঙ্গল কোল কোম্পানি। কাজেই এবং ভারতবর্ষের 96% কয়লা বাংলাতে তৈরি হতো। কাজে বুঝতে পারছো যে মানে কিভাবে বাংলার বাণিজ্য মানচিত্রটা যদি আলোচনা করি আমরা, সত্যি আশ্চর্য হতে হয় যে বাংলার এই অবস্থা, মানে কিভাবে এই জায়গায় আমরা চলে এসেছি। এবং তার জন্য অবশ্যই রাজনৈতিক কারণ তো আছেই, এবং সেই রাজনৈতিক যে কোনো কারণের জন্যই এই যে অধোগতি বা ট্রেন্ড। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক দিন তো হয়ে গেল যে সিপিআইএম গভর্নমেন্ট চলে গেছে, তাদের অনেক দোষ ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই জায়গাটাকে রিভাইভ করতে পারছে না, বা কতটা সদিচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়লে তবে আবার সেই শিল্পে রিগেন করা যায়, সেই চেষ্টাটা কিন্তু করতে হবে। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় যে প্রায়শই আমরা দেখতে পাই যে বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন লেগে রয়েছে। হ্যাঁ, উভয়ের এই সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নের উপর কি কোনো প্রভাব ফেলছে বলে আপনার মনে হয়? কারণ যেখানে দেখা যায় যে ডাবল ইঞ্জিন সরকার, এই কথার বারবার বলা হয় যে ডাবল ইঞ্জিন সরকার হলে সেটার উন্নয়নের গতি অন্য দিশা দেখায়, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি এটা কোনোভাবে এফেক্ট ফেলছে? কারণ আমরা বরাবরই দেখেছি যে কেন্দ্রে যে সরকার, মানে কংগ্রেসের সময় একটুখানি আলাদা আমরা দেখেছি, কিন্তু কেন্দ্রে যে সরকার ছিল সবসময় দেখেছি রাজ্যে তার উল্টো সরকার। মানে যদি কখনো রাজ্যে সিপিএম থাকে, কেন্দ্রে কংগ্রেস ছিল, বা যখন বিজেপি তখন তৃণমূল কংগ্রেস, মানে এরকম একটা ট্রেন্ড যে চলে আসছে, এটা কি অর্থনৈতিক উন্নয়নের উপর কোনোভাবে প্রভাব ফেলছে বলে আপনার মনে হয়? সেটা ফেলা উচিত না, থিওরিটিক্যালি সেটা হওয়া উচিত না, কারণ কেন্দ্রীয় সরকার তো সবার জন্য, কয়েকটা রাজ্যের জন্য তো নয়। আর কয়েকটা রাজ্যে বিরোধী বরাবর রয়েছে। হ্যাঁ, দেখবে কেন্দ্রীয় সরকার তো কয়েকটা জায়গায় বা রাজ্যেও রয়েছে, কেন্দ্রেও রয়েছে, যেমন অসমে বিশাল বিনিয়োগ করছে বিজেপি, আমরা সম্প্রতি জেনেছি। কাজেই সেটা হয়তো, হ্যাঁ, উত্তরপ্রদেশ এবং বিশেষ করে অসমে একটা বিশাল বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। তবে এটা আমার মনে হয় কাঙ্ক্ষিত নয়, এটা হওয়া উচিত নয়। তবে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে অনেক ক্ষেত্রে, বিশেষ করে ফ্রেট ইকুয়ালাইজেশন রেট, যেটা বাংলার শিল্পটাকে শেষ করে দিয়েছে, সেটা তো কংগ্রেসের জমানাতে।
কাজেই তাতে তো ক্ষতি হয়েইছে অবশ্যই, কিন্তু এটা বাঞ্ছনীয় নয়, কারণ রাজ্যের যেখানে যেটা হওয়ার কথা কেন্দ্রের সরকারের, তাকে তো সাহায্য করা উচিত। কাজেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাবরই অন্য সরকার থেকেছে, সিপিআইএম ছিল, তারপর এখন তৃণমূল কংগ্রেস, তারা বিরোধী। কাজেই কিছুটা হয়তো হচ্ছে, সেটা তো রাজনৈতিক নীতি থেকে মানে ইকোনমিক পলিসি থেকে বোঝা যাচ্ছে যে আমরা এগোতে পারছি না। ম্যাম, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে বাংলায় নির্বাচন এলেই হিংসা, এই নির্বাচন হিংসা যেন পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে, বিশেষত সাম্প্রতিক বছরগুলোতে যদি আমরা খেয়াল করে দেখি। হ্যাঁ, তো এরকম অনেক সময় হয় যে বিশেষ করে অনেকে যারা বাংলার বাইরে থাকে তাদের প্রায়শই শুনতে হয়, তোমাদের বাংলায় এত হিংসা অশান্তি কেন লেগে থাকে। তো পশ্চিমবঙ্গে নির্বাচনের পূর্বে, ভোটের সময়, নির্বাচনের পরে হিংসা এবং অশান্তির পেছনে যে কারণগুলি, সেগুলো আপনার কি মনে হয়? মানে কি কারণে এই হিংসা অশান্তি, মানে ভোট এলেই একটা রক্তাক্ত ভোট হবে, রক্তাক্ত নির্বাচন, এটার পেছনে আপনার কি কারণ রয়েছে বলে মনে হয়? দেখো, একটা মানুষের ক্যারেক্টার যখন সাইকোলজিস্টরা অ্যানালাইজ করে না, তখন একটা ফ্যাক্টর আসে, দ্যাট ইজ জেনেটিক ফ্যাক্টর। অর্থাৎ একটা মানুষের স্বভাব চরিত্র অনেকটাই তার শিক্ষা দীক্ষা পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল, কিন্তু একটা ফ্যাক্টর থাকে তার ফ্যামিলি জিন, অর্থাৎ সেটা সে বহন করে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না একটা জেনেটিক ফ্যাক্টর আছে। অর্থাৎ যখন ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলন, যেটাকে সশস্ত্র আন্দোলন বলে, সেটা কিন্তু ভীষণভাবে করে দেখিয়েছিল বাংলা এবং পাঞ্জাব, যার জন্য ব্রিটিশরা সুচতুরভাবে এই দুটো ভারতবর্ষের এই দুটো হাতকে কেটে দিয়েছে। অর্থাৎ সব থেকে বেশি সশস্ত্র আন্দোলন, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোসের হোক বা আরো বেশি অরবিন্দ বোস, এরা যারা করেছেন, ক্ষুদিরাম, হ্যাঁ, কাজেই এই বিশেষ করে সূর্য সেন, এই যে সশস্ত্র আন্দোলনের একটা জেনেটিক ফ্যাক্টর, এটা আমাদের রাজ্যে কিন্তু প্রবাহিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, তখনও পর্যন্ত কেন এই টেন্ডেন্সিটা বন্ধ হবে না, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। এবং পশ্চিমবঙ্গকে বারবার এনসিআরবি রিপোর্টে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি ভায়োলেন্স, যেটাকে আমরা বলি ভোট ভায়োলেন্স, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। ইভেন কাশ্মীরের মতো জায়গাতেও যেখানে সন্ত্রাস ছাড়া ভোট হয়ে গেল, উত্তরপ্রদেশ, বিহার, সেখানে কোনো রকম সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে না, সেখানে কি করে বাংলাতে এই সন্ত্রাস চলেছে ভোট পরবর্তী, ভোটের সময়, ভোটের আগে। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একটা জিনিস খুব লক্ষণীয়, যে সন্ত্রাসটা এমন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে যে শুধুমাত্র বিরোধী দল নয়, শাসক দল পর্যন্ত এফেক্টেড হচ্ছে, শাসক দলেরও বহু মানুষ মারা যাচ্ছে। কাজে এটা একেবারেই কাম্য নয়, শাসক দলকেই এটার মোকাবিলা করতে হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মেট্রোতে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে মেট্রোতে বাংলা ভাষায় কথা বলার জন্য একজন হিন্দিভাষী মহিলা এক মহিলাকে অপমান করছে। হ্যাঁ, এটা একটা অভিযোগ উঠে এসছে। এবার পশ্চিমবঙ্গের মতো বহুভাষিক রাজ্যে ভাষাগত বৈচিত্র্যের প্রতি এই অসহিষ্ণুতার ঘটনা কেন বাড়ছে বলে আপনার মনে হয়? দেখো, এটা শুধু ভাষাগত অসহিষ্ণুতা নয়, সারা দেশ জুড়েই একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে, অসহিষ্ণু ব্যবহার মানুষের তৈরি হয়েছে। অর্থাৎ শান্তির বাতাবরণটা ভীষণভাবে ভায়োলেটেড হচ্ছে। কিন্তু আমার খারাপ লাগছে, কারণ আমি বাঙালি, এবং বাঙালিদের মধ্যে যে একটা উদার মনস্কতা, যেটা সারা ভারতবর্ষের থেকে আলাদা, যেটা রবীন্দ্রনাথের সংস্কৃতি, যেটা রামমোহনের সংস্কৃতি, যারা রেনেসা এনেছে, সেই ভারতবর্ষে প্রথম রেনেসা মানে কি, একটা উদার মনতা, নবজাগরণ। রাজ্যে এই ধরনের ভাষাভিত্তিক আক্রমণ বাংলা সে নাই জানতে পারে, সেটা তো দোষের নয়। এই জিনিসগুলো আমরা দেখেছি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে গেলে এগুলো ভীষণ ফেস করতে হতো, যে তারা কিন্তু ভীষণ নিজেদের ভাষা সম্বন্ধে সচেতন, এবং তারা অন্য ভাষা শুনতেও চায় না, বলতেও চায় না। কিন্তু বাঙালিদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু কোনোদিন শোনা যায়নি, এবং আমরা চাইও না সেটা। আমাদের বহু ভাষার দেশ, বহু সংস্কৃতির দেশ, সেখানে মানে কমিউনিকেশনটা করা গেলেই হলো, সেটা ইংলিশ হোক, হিন্দি হোক, কিন্তু সেখানে বাংলা ভাষা তাকে জানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সব ধর্মের, সব ল্যাঙ্গুয়েজের মানুষকে অ্যাকসেপ্ট করি। কাজেই এটা বাংলা ভাষায় কথা বলার জন্য
একটি হিন্দিভাষী মহিলা মেট্রোতে সেই মহিলাকে বলে, যেটা বাংলাদেশ নয়, যে আপনি বাংলায় কথা বলছেন, ভারতের ভাষা হচ্ছে হিন্দি, সুতরাং পশ্চিমবঙ্গেও আপনাকে হিন্দি ভাষায় কথা বলতে হবে। বিষয়টা ছিল হ্যাঁ মানে এবারে এরকম একটা হ্যাঁ, ছিল। হ্যাঁ মানে তাকে হিন্দি তো বলতে বলা সেখানে হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, হিন্দি বাঙালিকে হিন্দি প্রথমত, বলতে বলা হচ্ছে। হ্যাঁ মানে প্রথমত হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়, এটা পরিষ্কার বুঝতে হবে। সংবিধানে কোনো জাতীয় ভাষা নেই, ওটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা বলা যেতে পারে। কিন্তু সেটা কোনোভাবেই জাতীয় ভাষা নয় যে সবাই ভারতবর্ষে সবাইকে হিন্দি জানতে হবে। ইংলিশটা হচ্ছে আমাদের মানে কনভিনিয়েন্স ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, কারণ সেটা দিয়ে আমাদের কাজকর্ম চলে। কিন্তু হিন্দিটা যে আমাদের জাতীয় ভাষা, এটা চাপিয়ে কেউ দিতে পারে না, কেন্দ্রীয় সরকারও দিতে পারবে না, এটা সংবিধানেও নেই। কাজে সেক্ষেত্রে এই ধরনের যে সে যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমি বললাম তো অ্যাট কনভিনিয়েন্স, তুমি যে কোনো, আমরা যখন ভারতবর্ষের অন্যান্য জায়গায় যাই আমরা হিন্দি ইংরেজি মিশিয়ে কথা বলি, কারণ যে যেটা বুঝবে সেটাতে, যেখানে হিন্দি বোঝে না সেখানে আমরা ইংলিশ বলি। কাজে এইভাবে ভাষাটা তো একটা যোগাযোগের মাধ্যম, তো যে কোনো ভাষায় সে কথা বলতে পারে, তাকে হিন্দি বলতে হবে এমন তো কোনো কথাই নেই। মানে এটা মানে যে বলেছে তাকে এই অধিকার কে দিয়েছে, তাকে তো বলতে হবে যে সে অজ্ঞ এই ব্যাপারে। শেষ করার আগে আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গা সমস্যা যে ক্রমশ আরো জটিলতর হয়ে উঠছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদের আগমন পশ্চিমবঙ্গের সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থায় কিভাবে প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? এই সংখ্যালঘু ভোট ব্যাংক রাজনীতিতেই বা কিভাবে ভূমিকা রাখছে, সে সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, অনুপ্রবেশ কোনো দেশের জন্যই মানে অবৈধ অনুপ্রবেশ কোনো দেশের জন্য কাম্য নয়, এবং সারা পৃথিবী জুড়ে ইভেন এখন যে ট্রাম্প যে জিতেছে তার অন্যতম এজেন্ডা ছিল অনুপ্রবেশ আটকানো। কাজে অনুপ্রবেশ যদি অবৈধ হয় সেটা কোনো দেশের রাজ্যের অর্থনৈতিক সামাজিক পরিবেশের জন্য ভালো না, এটা কেউ মেনে নেবে না। কিন্তু এখন বাংলাদেশের তো সঙ্গে পশ্চিমবঙ্গের একটা বিরাট বর্ডার লাইন, কাজে সেখান দিয়ে সেটাকে আটকানোর দায়িত্ব কিন্তু বিএসএফ এর। বিএসএফ কাদের? কেন্দ্রীয় সরকার। কাজে কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে অ্যাক্টিভ হতে হবে। এটা তো শুধু বাংলার সরকারকে দোষ দিয়ে লাভ নেই যে অনুপ্রবেশ হচ্ছে, তারা এখানে সেটেল করছে, তারা ঢুকছে কি করে? তুমি যদি ঠিক মতো তাদের না আটকাও তো তারা ঢুকবে, বহু লোক আছে তারা অবৈধভাবে ঢুকে আসছে, ঢুকে এসে এখানে সেটেল করে যাচ্ছে। তো এগুলো তো কাম্য না, কোনো দেশের জন্যই কাম্য না, রাজ্যের জন্য তো নয়। কাজে এখানে কেন্দ্রীয় সরকারকে কড়া হাতে দমন করতে হবে, বিএসএফ কে অ্যাক্টিভ হতে হবে, তবেই এটা সম্ভব। কারণ এর ফায়দা তুলছে রাজ্য সরকার, কারণ যেভাবে তারা সংখ্যালঘু ভোট ব্যাংকে মানে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের যেভাবে ভুয়ো পাসপোর্ট, তাদের যেভাবে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড এভাবে তারা বানিয়ে ফেলছে, আর সেই ভোট ব্যাংকে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস, মানে এটাই অভিযোগ উঠছে। তো এটা কিভাবে অভিযোগ উঠলেও হতে পারে তৃণমূল কংগ্রেস মুসলমান ভোট পায়, কিন্তু তুমি তাকে ঢুকতে দিচ্ছ কেন? প্রশ্নটা তো সেখানেই। তোমার বাড়িতে একজন অবৈধ মানুষ ঢুকে তোমার উপর মানে খুন করে দিল, ডাকাতি করলো, সেটা অন্য ইস্যু, কিন্তু তুমি তাকে ঢুকতে দিচ্ছ কেন? তুমি যদি তার আটকাতে পারো তার ঢোকাটা, তাহলে আর এই প্রশ্নটা উঠবে না। এটা তো বিএসএফ এর হাতে, এটা কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। কেন্দ্রীয় সরকারের লুপ হোলস, এটা যে এত বর্ডার দিয়ে ঢুকছে, বর্ডারটাকে কন্ট্রোল করতে হবে, এটা তাদের দায়িত্ব। একদমই। আচ্ছা ম্যাম, অনেক অনেক ধন্যবাদ।